পলাতক নেতাকর্মীদের দ্রুত ফেরানোর পরামর্শ আইনবিদদের, কূটনৈতিক চেষ্টার তাগিদ। বিদেশে সম্পদের পাহাড় গড়েছে নাটোরের সাংসদ শিমুল, অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারার মেলা, রাজনীতিবিদদের বেডরুমেও ছিল অবাধ যাতায়াত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। পলাতক বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে পরামর্শ দিয়েছেন আইনবিদরা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় সেখানে থাকা পলাতকদের ফিরিয়ে আনতে বাধা নেই। আর পশ্চিমা সহ অন্যান্য দেশে পালিয়ে থাকাদের বিষয়ে কূটনৈতিক চেষ্টার কথা বলেন আইনজ্ঞরা। রিপোর্ট শাকের আরজু। তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে যান দলটির সভাপতি শেখ হাসিনা। গা ঢাকা দেন সরকারের মন্ত্রী, এমপি সহ নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। কেউ কেউ আশ্রয় নেন সেনা হেফাজতে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, কারো জীবননাশের আশঙ্কার কারণে আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, মামলা হলে অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন মন্ত্রী, এমপির নামে হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পলাতক বা আত্মগোপনে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আইন কি বলে, প্রশ্ন ছিল আইনবিদদের কাছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে যদি কোনো সময় কোনো কোর্ট মনে করে যে তাকে বিদেশ থেকে ধরে আনা দরকার, তখন ইন্টারপোলের সাহায্য নেবে। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শুধু ভারতের সাথে। অন্য কোনো দেশে থাকলে বন্দি বিনিময় চুক্তির বাধ্যবাধকতা নেই। পুরোটাই নির্ভর করে কূটনৈতিক চেষ্টার উপর। অন্যান্য দেশগুলোর সাথে যেসব পশ্চিমা দেশে তারা পালিয়ে গেছেন বলে আমরা জানতে পারছি বা শুনছি, তাদের সাথে আসলে কোনো বন্দি বিনিময় চুক্তি নেই। ফলে তারা বন্দি বিনিময় করতে হবে বা এখানে একটা মামলা হলে তাদেরকে ফেরত পাঠাতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে তো। 7 সিস্টারের একজন যে এখানে আমাদের এখানে ছিল, তাকে ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সে নিয়ে গেল না। তবে আইনে বলা আছে, ফৌজদারি মামলার আসামি পলাতক থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলতে আইনগত বাধা নেই। ইচ্ছাকৃতভাবে পালিয়ে থাকেন ফৌজদারি অপরাধ করার পরেও তাকে তার জন্য আসলে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে, আইনের ব্যাপারটা সেরকম না, তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। এদিকে ট্রাইব্যুনাল আইনে পলাতক বা আত্মগোপনে থাকা আসামির ক্ষেত্রে রয়েছে সুস্পষ্ট নীতিমালা। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পরে তাদেরকে পলাতক বলা হবে। তারপরে তাদেরকে খোঁজার জন্য কনসার্ন পুলিশ, কনসার্ন আইনশৃঙ্খলা বাহিনীকে একটা আদেশ দেওয়া হবে ট্রাইব্যুনাল থেকে। খুঁজে যদি না পাওয়া যায়, ওনারা ট্রাইব্যুনালে একটা রিপোর্ট জমা দিবেন। একটি আদেশ জারি করা হবে যেখানে বাংলাদেশের বহুল প্রচলিত 2টি পত্রিকায় তাদেরকে হাজির হওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। পত্রিকা প্রকাশিত হওয়ার পরেও ট্রাইব্যুনালে হাজির না করা হয়, তখন ট্রাইব্যুনাল তাদেরকে আনুষ্ঠানিকভাবে আদেশ দিয়ে পলাতক ঘোষণা করবেন এবং তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করবেন রাষ্ট্রের খরচে। সেই আইনজীবী তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনালে তার বিচার কার্যে অংশগ্রহণ করবে। এছাড়াও দুদকের আবেদনে সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 8 সংসদ সদস্যর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাতিল করা হয়েছে মন্ত্রী, এমপিদের লাল পাসপোর্ট। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কানাডার বেগমপাড়ায় বাড়ি ছাড়াও দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অভিযোগ রয়েছে, এসব সম্পদ তিনি করেছেন অনিয়ম আর দুর্নীতি করে। এরই মধ্যে শিমুলের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের জান্নাতি প্যালেস, এই প্রাসাদের মালিক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অভিযোগ রয়েছে এই বাড়িতে বসে রাজত্ব করতেন শিমুল, নিয়ন্ত্রণ করতেন ঠিকাদারি, নিয়োগ ও বদলি বাণিজ্য। নাটোরের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতির মানে ছায়া ছড়া যায়নি। অবৈধভাবে সে অনেক কিছু করছে। আমাদের এই নাটোরে সে অট্টালিকা বানাইছে এবং বিদেশে সে প্রায় 15 কোটি টাকার উপরে সে বাড়ি করছে। শিমুলের পরিবারের সদস্যদের নামে রয়েছে 8টি বাস, বিশাল মাছের খামার। শিমুল যে অত্যাচারী স্বৈরাচারী ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নাটোরবাসী দেখতে চাই। দেশের সম্পদ করছে, বিদেশের সম্পদ করছে, আমরা ওর উপযুক্ত বিচার চাই। শফিকুল ইসলাম শিমুলের অর্থনৈতিক উত্থান শুরু হয় 2008 সালে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর। 2014 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন শিমুল। নাটোর 2 আসনের এমপি হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে ওনার সম্পদ বেড়েছে প্রায় 14 গুণ। কারো পুকুর, কারো বাড়ি, কারো কাছ মানে যারা হচ্ছে ব্যবসা করে তাদের কাছ থেকে হচ্ছে যে এই চাঁদা উঠায় সে হচ্ছে যে মানে রাজপ্রাসাদের মতন সে প্রাসাদ তৈরি করছে। শিমুলের এই বিত্ত বৈভব নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলের। অবৈধ পথে এগুলোর একটা জবাবদিহি তার মধ্যে আনা দরকার এবং এই ধরনের প্রবণতা যাতে চিরতরে বন্ধ হয়। কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবে কেউ যেন এই ধরনের দুর্বৃত্তায়ন না করতে পারে। শিমুলের বিরুদ্ধে স্কুল ছাত্র হত্যা সহ বিএনপি নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে 2টি মামলা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভাতের হোটেলের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়কে রঙ্গমঞ্চ বানিয়েছিলেন ডিবি হারুন। রাজনীতিবিদ থেকে শুরু করে রূপালী পর্দার কলাকুশলী কেউই বাদ যায়নি তার নির্মম রসিকতা থেকে। শেখ হাসিনার পতনের পর ভাতের হোটেল বন্ধ, হারুনও পলাতক। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আপনার ভাতের হোটেল যেখানে এখন আছে আমরা সেখানেই যেতে চাই। আপনার ভাতের হোটেলটা কোথায় দয়া করে একটু জানাবেন। এমনি তো মুখে বলতে পারবেন না, অনলাইনে না জানান। আমরা একটু যে সুন্দরভাবে একটু ভাতের হোটেলে ভাত খেয়ে আপনার সাথে একটু ছবি তুলে আসবো। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াতে সমন্বয়কদের ভাতের হোটেলে নিয়ে যান ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বাধ্য করেন তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানাতে। তার এই কর্মকাণ্ড তুমুল বিতর্কের সৃষ্টি করে। বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সব দিকে তার দুর্নীতি, কিন্তু এখনো তাকে আইনের আওতায় কেন যে আনা হয়নি সেটাই বুঝতে পারছি না। বিভিন্ন সময়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের খাওয়া দাওয়া করিয়ে হারুন হয়েছিলেন দেশ জুড়ে ভাইরাল। তার ভাতের হোটেলে অতিথি হতে বাধ্য হতেন তারই হাতে নির্যাতিত অনেকেই। ভাতের হোটেল দিয়ে মানুষের জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, মানুষের আস্থা হারিয়ে ফেলছে। ডিবি হারুন নামে পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার ভাতের হোটেলে যেতে বাধ্য হয়েছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সরকার বিরোধী কর্মসূচিতে মারধরের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়ন করেন হারুন। রূপালী পর্দার কলাকুশলী শিল্পীরা হর হামেশাই অতিথি হতেন হারুনের। মামলা, দ্বন্দ্ব সংঘাত নিরসন করতেই তারা যেতেন সেখানে। একসময় দেখছি পরিমনের সমস্যার সমাধান করছে, বুবলির সমস্যার সমাধান করছে, হিরো আলমের সমস্যার সমাধান করছে। মানে সব দায়িত্ব কি তার। ডিবি একটা এমন একটা প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে মানুষের সেবা দেওয়ার প্রতিষ্ঠান। এখানে যদি সে ভাতের হোটেল খুলে বসে, এত দুঃখজনক তার কিছু থাকে না। গায়ক গায়িকা, উদ্যোক্তারাও যেতেন ভাতের হোটেলে। পারিবারিক সমস্যা দূর করতে ডিবি হারুনের শরণাপন্ন হতেন তারা। ভাতের হোটেলের অতিথি হতেন সাংবাদিকরাও। দাগী আসামিদের ছাড়িয়ে আনার তদবির নিয়ে সেখানে যেতেন আরও অনেকেই। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ডিবি হারুনেরও খোঁজ মিলছে না, তবে তার কার্যকলাপ মানুষ ঠিকই মনে রেখেছে। গাজীপুর ছিল, সেখানে দুর্নীতি করে আসছে, ঢাকা আসছে, সেখানেও করছে, নারায়ণগঞ্জ গেছে, সেখানেও করছে। আমি মনে করি ডিবি হারুনের মতন ভবিষ্যতে এরকম কোনো অফিসার এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে। ডিবি হারুন ও ভাতের হোটেলের এই নির্মম আতিথেয়তা নিয়ে সিনেমা বানাতে চান পরিচালক ও প্রযোজকরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শোবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধু পান করতে আসতেন অভিনয় শিল্পী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকারা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারকাদের মিলন মেলা। কখনো ব্যক্তি সুবিধা, কখনো বা এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতাদের কাছে। রাজনীতির মাঠ থেকে বেডরুম, অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের। ক্ষমতার অপব্যবহার করা এসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা। রিপোর্ট আদিত্য মামুনের।
নৌকাতে ভোট না দিলে জামু বাপের বাড়ি। কখনো রাজনীতি না করা তারানা সুবর্ণা মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ, শাকিল, মৌসুমী, রোকেয়া প্রাচী, সুইটি, শমী কায়সার, জাহিদ হাসানদের মতো তারকারা। যখন যে দল ক্ষমতায় তখন তাদের লেজুর বৃত্তি সাফল্যের চাবিকাঠি এইসব তারকাদের। আমি জানতাম কিন্তু মৌসুমী বিএনপি মাইন্ডেড আগে থেকে। এদের তো ভোল পাল্টানোর চরিত্র, আজকে অমুকের বিছানায় কালকে অমুকের বিছানায়। সরি টু সে। দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন এক সময় ছাত্রদলের নেতা চিত্রনায়ক ফেরদৌস। তারেক রহমান সাহেবের পিছে পিছে করতো, ভাই ভাই বলতো। ফেরদৌস আওয়ামী লীগার হয়ে গেল। রিয়াজ কবে আওয়ামী লীগার ছিল? 2 দিন অভিনয় করিয়া সবাই যদি এমপি হতে চায়, তাহলে যারা বছরের পর বছর রাজনীতি করছে তাদের কি অবস্থা হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনার হোতা কোনো কোনো তারকা অভিনেতা। এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশ্য প্রচারণা। রাজনীতির বন্ধাত্ম কাটাতে তারকা খ্যাতি ব্যবহার করতে চাইলেও খোদ শিল্পীরাই ছিলেন জনপ্রত্যাশার বিপরীতে। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েই দিনকে রাত, রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী, তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাধী তো প্রকাশ্যে থাকতে পারে না, কারণ দেশের পরিস্থিতি এখন সেই জায়গায় নাই। ধরা পড়বে, তার নামে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 2024-এর নির্বাচনে দাঁড়ানোর চাপ থাকলেও কেউ কেউ তা উপেক্ষা করেছেন। তবে স্বার্থের স্রোতে ভেসে গেছেন ক্ষমতার চাপরাশি তারকারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 11টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে জালাল আহমেদের নেতৃত্বাধীন শতাধিক লোক। এই সময় শিক্ষার্থীদের খবর দেয় ব্যবসায়ীরা। শিক্ষার্থীরা গিয়ে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করলে হামলায় বেশ কয়েকজন আহত হয়। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মনিটরিংয়ে চলমান আমাদের ডেইলি কার্যক্রম চলতেছে, তো ওই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও আসছি। আজকেও আমরা বাজার মনিটরিংয়ে এসে কয়েকটাকে সলভ করে ফেরার পথে বাজারের লোকজন আমাদেরকে ইনফর্ম করলো চাঁদাবাজ ধরছে, চাঁদাবাজ ধরে ওরা থেকে মারামারি চলতেছে এখানে। তো আমরা দ্রুত এখানে যাই আমাদের টিম নিয়ে। যাওয়ার পর আমরা দেখতেছি অলরেডি মারামারি চলতেছে, ওনাকে বেধরো মারতেছে সবাই। বলছে যে ওনার গায়ে চাঁদাবাজের গায়ে যদি আমরা হাত দিই, চাঁদাবাজের কিছু করি, তাহলে তারা যে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে ক্যাম্পাসের সামনে পাইলে তারা মারবে, কারণ আমি চাঁদাবাজ ধরছি এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। রাজবাড়ী সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। শয্যা না পেয়ে অনেককেই চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে। এছাড়া চিকিৎসক ও ওষুধ সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। পলাতক নেতাকর্মীদের দ্রুত ফেরানোর পরামর্শ আইনবিদদের, কূটনৈতিক চেষ্টার তাগিদ। বিদেশের সম্পদের পাহাড় গড়েছে নাটোরের সাংসদ শিমুল, অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারার মেলা, রাজনীতিবিদদের বেডরুমেও ছিল অবাধ যাতায়াত।